এ ব্যথাগুলি নরম, বাঁশি, এদের নিয়ে গল্প লেখো। আলমারি থেকে পুরনো জামা কাপড় খালাস করার মতো সে আমায় তার আধো গোপন ক্ষতগুলি দেখায়, পাশাপাশি রাখে, তুল্য মূল্য করে। আমি সেগুলো হাতিয়ে নিই অর্ধেক দামে, কখনো বা মাগনায়। সে কথা রোপণ করতে এসেছে পৃথিবীতে, ব্যথা বিতরণেও তার জুড়ি মেলে না। আজকের এই সন্ধ্যাটা আমরা যে বইটিকে ঘিরে উদযাপন করব, অর্থাৎ মান্দাসে বই কথার আজকের সন্ধ্যা ঘিরে যে বইটি থাকবে, সে বইটির নাম নিজস্ব সমুদ্র। অলোক পর্ণার লেখা, অলোক পর্ণার সাম্প্রতিক গল্প সংকলন। কলকাতা বইমেলার কিছুদিন আগেই এই বই আমরা প্রকাশ করেছি। অলোক পর্ণার লেখা নিয়ে কথা বলতে শুরু করলে বোধহয় শেষ হবে না, কারণ অলোক পর্ণার রচনার যে দর্শন, সেই রচনার দর্শনের ভিতরে এতগুলো মেটাফরের খেলা আছে। আমরা আমাদের যে আমন্ত্রণ লিপিটা এই অনুষ্ঠানের, সেখানেও আমরা লিখেছি যে মাংসল মেটাফর, রক্ত মাংসের মেটাফর, যে মেটাফরের ব্যাপ্তি খুঁজতে গিয়ে বা বাচ্চার্থ খুঁজতে গিয়ে আমাদেরকে মহাকাশে যেতে হয় না। আমরা অত্যন্ত রক্ত মাংসের পৃথিবীর ভিতরে এবং সমকালীন রাজনীতির পৃথিবীর ভিতরে আমরা সেই মেটাফরগুলোকে খুঁজে পাই আমাদের মতো করে। এবং অলোক পর্ণা এমন এমন জগতের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যান, মাঝে মাঝে আমাদের আতঙ্কিত হতে হয়, আমাদের প্রতিটা রোমকূপে ভয় জেগে ওঠে। আবার অলোক পর্ণার লেখা সবসময় আমাদের একটা প্রবল অস্বস্তির মধ্যে রাখে। এই যে অলোক পর্ণার লেখার যে ভাষা, অলোক পর্ণার লেখার যে বৈশিষ্ট্য, তা নিয়েই আজকে সন্ধ্যায় আমরা আলোচনা শুনব। আলোচনা করবেন এই যুগের অন্যতম শ্রেষ্ঠ কথাকার অনির্বাণ বসু, আমাদের প্রিয়। অনির্বাণের মুখ থেকেই আমরা শুনব অলোক পর্ণার এই বইটিকে নিয়ে তার আলোচনা, তার বিশ্লেষণ। তার আগে প্রতিদিনের মতন মান্দাসে বই কথা অনুষ্ঠানের রীতি মেনে আমরা এই বইটির একটা আনুষ্ঠানিক উদ্বোধন করব, আনুষ্ঠানিক প্রকাশ ঘটাবো। অবশ্যই এই বইটি আগেই প্রকাশিত হয়েছে, বহু পাঠকের কাছে চলে গেছে, অলোক পর্ণার নিজস্ব একটা পাঠকবৃত্ত তৈরি হয়ে গেছে এবং তাদের কাছেও এই বই যথেষ্টই লোকপ্রিয় হয়ে উঠেছে। তা সত্ত্বেও আমরা আমাদের অনুষ্ঠানের রীতি মেনে একটা আনুষ্ঠানিক প্রকাশ করে তারপর সরাসরি চলে যাব অনির্বাণ বসুর কাছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো অলোক পর্ণার সাম্প্রতিক গল্প সংকলন নিজস্ব সমুদ্র। উপস্থিত সকলকে ধন্যবাদ। মান্দাসকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, পরে যারা শুনবেন তাদেরকে আগাম ধন্যবাদ। অলোক পর্ণার যে বইটি নিজস্ব সমুদ্র ছোট গল্প সংকলন খানিক আগে আনুষ্ঠানিক প্রকাশ হলো। আমি গল্পই বলছি, এটা আমার নিজস্ব বোঝাপড়া। ছোট গল্প বলতে একটু আমার অসুবিধা হয়, গল্প বলছি। বাট যে কোনো গল্প সংকলন নিয়ে আলোচনা সমস্যার, অধিকাংশ ক্ষেত্রে তা অন্ধের হস্তি দর্শন হয়ে যায়। কেউ বলবে বইটা থামের মতন, কেউ বলবে বাচ্চাদের পার্টি স্লিপের মতন, কেউ বলবে দড়ির মতন। একটা সার্বিক পাঠ সংহতি ছোট গল্পে সংকলনের ক্ষেত্রে পাওয়াটা কঠিন। কবিতার বইয়ের ক্ষেত্রে এমনটা নয়। বেলা অবেলা কালবেলা বা আমার হৃদয়ে বাঁচো, এরকম বহু আরো অনেক কবিতার বইয়ে আমরা একটা সমগ্র পাঠ সংহতি পাই। এবার গল্পের সংকলনে কি একেবারেই পাই না? পাই, সংখ্যাটা খুবই কম। মানে এই মুহূর্তে 3টি গল্প সংকলনের কথা আমার মনে পড়ছে: বউ, কিন্নর দল এবং পঞ্চকন্যা। আপনারা সবাই জানেন প্রথম দুটি বইয়ের লেখক যথাক্রমে মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর পঞ্চকন্যা অমিয়ভূষণ মজুমদারের প্রথম গল্পের বই। আমি এই পাঠ সংহতি আদৌ পারবো কিনা কতখানি পৌঁছতে জানি না, কিন্তু চেষ্টা করছি। এই জন্যই ঠিক গল্পের গল্প বলা নয়, গল্পের মেডিসিন নয়, গল্পের ছাত্রবন্ধু নয়। এই বইটি পড়ে মোট 11টি গল্প আছে। এই 11টি গল্পের ভিতর থেকে উঠে আসা কিছু বৈশিষ্ট্য আমার কাছে যা ধরা পড়েছে,
আমি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এবার অলোকপর্ণা আমাদের সময়ের লেখক, অত্যন্ত বিপজ্জনক লেখক। বিপজ্জনক বলছি এই কারণেই, কারণ অলোকপর্ণা তার লেখার সঙ্গে পাঠকের মেধা এবং কৌতূহল, যুগপৎ, এই দুইকেই আমন্ত্রণ জানায় এক অন্তর্ঘাতে ঢুকবার জন্য, যে অন্তর্ঘাতের প্রকৃতি সদর্থক। পাঠককে তৈরি থাকতে হয়, সেই তৈরি হওয়ার পথটাও তিনি তার লেখার মধ্যে ছড়িয়ে দিতে দিতে যান। অনেকটা সীতাকে নিয়ে যখন রাবণ চলে যাচ্ছে ওই গয়না ফেলে যাওয়ার মতন, একের পর এক গুণট খুলতে খুলতে পৌঁছানো যায়। কিন্তু একই সঙ্গে এত মেটাফোর, শুরুতেই প্রকাশনার পক্ষ থেকে সুকান্ত চট্টোপাধ্যায় বলছিলেন, মেটাফরের ব্যবহারের ক্ষেত্রে যেমন অসাধারণ কিছু দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি এর আগে বাংলা সাহিত্যে, ঠিক সেরকম বেশ কিছু সমস্যাও দেখেছি। মানে মেটাফর হচ্ছে আসলে ধারালো কাস্তের মতন, আর একটু অন্যরকম উপমা যদি হয় শাখের করাতের মতন, দুদিকেই কাটে। যদি ঠিকঠাক মেটাফর ব্যবহার করা যায় সেটা রক্তকরবী হয়, আর যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, লেখক তো বটেই, পাঠককেও রক্তাক্ত করে ছাড়ে। এই রক্তাক্তটা খুবই সদর্থে নয়। অলোকপর্ণার লেখা নিয়ে খুব বেশি আলোচনা আমার, মানে লেখ্যরূপ আমার খুব একটা চোখে পড়েনি, হতে পারে আমার ব্যর্থতা, কিন্তু আমার যেটা মনে হয়েছে এখান থেকে, অলোকপর্ণার এইটুকু অন্তত গর্ব আমার থাকুক, 8টি বই বোধ হয় এখনো, 7 দাস্তান বোধ হলে 7টি বা 8টি, মানে অলোকপর্ণার প্রকাশিত প্রত্যেকটি বই আমি পড়েছি, এই গর্বটুকু আমার থেকে কেউ কাটতে পারবে না। সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, এবং এই এত কম আলোচনা, কম কথা, বিশেষত এরকম কথা যেগুলো চলে ওর ক্ষেত্রেও আমি শুনেছি সামনে দাঁড়িয়েই, খুব এক বাক্যিক সিদ্ধান্ত, অনেকটা যা একমাত্রিকও হয়ে যায়, যেখানে আসলে আমাদের পৃথিবী কোনোভাবেই একমাত্রিক নয়, যা আসলে গুরু ঠাকুরের নিদানের মতন শোনায়। তাতে করে না আমার ওই 90-এর দশকে শুরুর দিকে দেবেশ রায়ের বলা একটা কথা খুব মনে হয়, সেইটাকেই এই আমাদের এই সন্ধ্যের আড্ডার প্রবেশক হিসেবে রাখছি। কমল কুমারের কথা সাহিত্য সম্পর্কে বলতে গিয়ে দেবেশ রায় বলেছিলেন, পাওয়া যায় বাজারে এখন। আজকের দিনে উনি কমল কুমার বলেছেন, আমি অলোকপর্ণার নামটা এখানে শুধু পেশ করছি, আজকের দিনে অলোকপর্ণা পড়েছি বলতে ইজ্জতে লাগে, পড়িনি বলতেও ইজ্জতে লাগে। কথা বলবো বলেছি, সবটাই প্রায় পড়েছি আমি, প্রায় না সবই পড়েছি যা বেরোনো বই হিসেবে। তারপরে আজকে সন্ধ্যাবেলা আমরা এই নিজস্ব সমুদ্র বইটি নিয়েই কথা বলবো মুখ্যত। তার কথার ফিকিরে কিছু এদিক ওদিক আসবে, কিছু ছানবিন অন্যত্র থাকবে। এর আগে একবার বলছি, আর একবার বলছি, এই বইটিতে মোট 11টি গল্প আছে, 11টি একক আছে। আর আমার বক্তব্যের ক্ষেত্রে কিছু ইশারা আমি ছেড়ে যাচ্ছি। কথা চলতে চলতে অলোকপর্ণার লেখা থেকে 1টি বা 2টি বাক্য কখনো কখনো আমি বলবো, আমার নিজের জোর বাড়ানোর জন্য, আর কিছু না। সেখানে দেখবেন রুমা, রূপা, উমা, এরকম বেশ কিছু নাম ঘুরে ঘুরে আসবে। যারা এখানে বসে আছেন, যারা পড়ে ফেলেছেন এর মধ্যে বইটি, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা এখানে বসে আছেন কিন্তু এখনো পুরো বইটা পড়ে ওঠার সুযোগ হয়নি, যারা শুনবেন ভবিষ্যতে বইটি পড়বার আগে, তাদের জন্য এই ইশারাটা। অলোকপর্ণার প্রচুর গল্পে এই রকম নাম ঘুরে ফিরে আসতে থাকে। কেন আসতে থাকে সেটা আমি শেষে বলবো, আমার যা মনে হয় আর কি সেটাই বলবো। ফলে কেউ ভাববেন না কোনো একটি গল্প থেকে হচ্ছে যে আমি ওই উদ্ধৃতিগুলো দেব।
অলোকপর্ণার এর আগের বই বেরিয়েছিল 2022 সালের জুলাই মাসে, গল্পের বই, যাহা বলিব সত্য বলিব, মান্দাসি প্রকাশ করেছিল। তারপর থেকে প্রায় 2.5 বছর পর অলোকপর্ণার এই গল্প সংকলনটি বেরোলো। এবার স্বাভাবিকভাবে এই 2.5 বছরে আমি শুধু 2.5 বছর না, আরো কিছুটা সময়কে ধরছি, শেষ প্রায় 15-16 বছর ধরে গোটা পৃথিবী জুড়ে যা প্রবণতা আমরা দেখছি, বিশেষত যে দেশগুলো নির্বাচনের মধ্যে দিয়ে গেছে, ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে সেই সব দেশেই, অধিকাংশ দেশে যাদের দীর্ঘদিনের প্র্যাকটিস, লাতিন আমেরিকাকে বাদ দিয়ে বলছি, মূলত ইউরোপ, আমেরিকা, তৃতীয় বিশ্বের দেশ, এই সব দেশগুলোতে যেখানে যেখানে নির্বাচন হয়েছে 2010 সালের পর থেকে, প্রায় প্রতিটি দেশেই নির্বাচনে জিতে এসছে ডানপন্থী রাজনৈতিক দল অথবা অতি ডানপন্থী রাজনৈতিক দল। মূলত প্রতিক্রিয়ার শক্তি। একটা অর্থনৈতিক সমস্যা যখন চলে তখন এই শক্তির উত্থান ঘটে। এবার এই শক্তির উত্থান ঘটলে কি কি হয় আপনারা জানেন, আমি 2-4 কথা একবার শুধু বলে রাখি। এর ফলে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দেয়, সংখ্যাগুরুর মৌলবাদ, আমি ধর্মীয়তেও যাচ্ছি না, সংখ্যাগুরুর মৌলবাদ, কারণ আমেরিকায় হোয়াইট আর ব্ল্যাকের লড়াইয়ের ধর্ম নেই। সংখ্যাগুরুর মৌলবাদ মাথাচাড়া দেয়, পুরুষতান্ত্রিক শোষণ, অবজ্ঞা শোষণের এক ধরনের মাত্রা, এইগুলো মাথাচাড়া দেয়। ব্রাহ্মণ্যবাদ, শুধু হিন্দুদের নয়, পৃথিবীর যে কোনো অংশের ব্রাহ্মণ্যবাদী মাথাচাড়া দেয়। একনায়কের সমস্যা প্রবল হয়ে ওঠে। অলোকপর্ণার এই বইয়ের গল্পে যদি শুধু সেগুলো খুঁজতে যান ঠকবেন, কিন্তু সেগুলো নেই, সেগুলো আছে, সেগুলোর ফল আছে, সেগুলোর ফল না থাকলে এই গল্পগুলো হয় না। কিভাবে আছে, ওই মেটাফরের কথা হচ্ছে, আমি আরেকটু বিস্তারে যাচ্ছি। মেটাফরকে কেন্দ্র করে তিনি একটি জগৎ তৈরি করছেন, যে জগৎটিকে আসলে আমরা বিদ্যায়তনিক পরিভাষায় চিত্রকল্প বা ইমেজারি বলি। একটা উদাহরণ, উমা ওর মাথাটা খুলে আমার ঘাড়ে বসিয়ে দেয়, আমি উমার পিঠে মাসাজ করে দিই আস্তে আস্তে, আমি উমার চুল নিয়ে খেলি। গল্পকথক না উমা, কে কাকে মাসাজ করে দিচ্ছে, কে কার চুল নিয়ে খেলছে? ঘাবড়ে যেতেই পারেন, নাকি লেখক কি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন? না, আমি একটি অত্যন্ত পরিচিত ছবির উদাহরণ দিচ্ছি। ছবির উদাহরণ আসবে, বিশেষত রবীন্দ্র পরবর্তী যে বাংলা কবিরা, তাদের লেখাতে প্রচুর রঙের ব্যবহার, ফবিজমের আছে, ইমপ্রেশনিজমের অত্যন্ত ব্যবহার আছে। আমি ওইসব তত্ত্বে ঢুকছি না। অলোকপর্ণার গল্পের ক্ষেত্রে ছবির উদাহরণ আসাটা খুব সঙ্গত, কারণ যে গল্পটি থেকে আমি এই লাইনটি বললাম সেই গল্পটির নাম উইপিং ওম্যান, এই বইয়ের প্রথম গল্প, পিকাসোর বিখ্যাত ছবি উইপিং ওম্যান। আমি যে গল্পটির কথা, ওই ছবিটির কথা বলছি, সেই ছবিটি সালভাদর দালির আঁকা। ছবিটার মধ্যে একটা গল্প আছে। এটি কোর্ট রুম, মানে আদালতের সাক্ষ্য দেওয়ার জন্য যেখানে দাঁড়াতে হয় সেরকম ওইটুকু দেখা যাচ্ছে। সাক্ষী হিসেবে অথবা আসামি হিসেবে সালভাদর দালি কোট প্যান্ট পরা দাঁড়িয়ে আছেন। তার পাশে যেখানে সাধারণত পুলিশ থাকে সেখানে স্বল্পবাস এক তরুণী, দালির হাতে একটি রৌপ্য পাত্র, বাঁ হাতে, দালির ডান হাতে একটি লম্বা দণ্ড, ধরে নেওয়া যায় সেটা তলোয়ার, সরু তলোয়ার। ওই রৌপ্য পাত্রের ওপর একটি কাটা মুন্ডু রাখা আছে, যে মুন্ডুটি সালভাদর দালির। আমি আবার লাইনটা পড়ি, উমা ওর মাথাটা খুলে আমার ঘাড়ে বসিয়ে দেয়, আমি উমার পিঠে মাসাজ করে দিই আস্তে আস্তে, আমি উমার চুল নিয়ে খেলি। এই স্কন্ধ কাটা সময় এটাই মানুষ। যারা এটা বোঝেন না তারা জীবনানন্দর ভাষায়
গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। এবারে যে অ্যাবসার্ডিটি বলে আপাতভাবে মনে হচ্ছে, এই তালগোল পাকানো বিস্ময়, এর নিরসনটা অলপনা রেখে দেন, এইখানে ছেড়ে দিলে হবে না। আর একটু শেষের দিকে, গল্পের শেষের দিকে চলে যাই। এতদিনে বুঝতে পারি আমরা চিরকাল একে অপরকে ভক্ষণ করছিলাম। ছবিটা মনে করুন, ওখানে ব্যক্তি মানুষ নিজে নিজেকে খুঁড়ছিল, নিজেই নিজের হত্যাকারী, আর এখানে আমরা চিরকাল একে অপরকে ভক্ষণ করছিলাম। উমা স্বেচ্ছায় তাকে আত্মসাৎ করতে দিয়েছিল, আর আমি অজান্তে উমার খাদ্য হয়ে উঠেছি। ঠিক এইখানে যে বিটুইন দ্য লাইন্স থাকে, খাদ্য খাদক সম্পর্কগুলো বদলে যাবে, আজ যে খাদ্য পর মুহূর্তে সে খাদক, এগুলো বদলে যাবেই। এবার এই ইমেজারি আপাতভাবে মনে হতে পারে যে আমাদের বাস্তবের সঙ্গে নয়। সকালে ঘুম থেকে উঠলাম, নিয়ম মেনে কাজে গেলাম বা গেলাম না, অন্তত এই সপ্তাহের নিরিখে, আবার নির্দিষ্ট সময় ফিরে এলাম অথবা বাড়িতেই ছিলাম, সন্ধ্যাবেলা বুলতানির পর রাতে ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে। এইটা একটা বাস্তব। এবার এই বাস্তবের মধ্যে আরো অনেক কিছু থাকে। কাউকে মেরে মারতে ইচ্ছে করে, কাউকে চিমটি কাটতে ইচ্ছে করে, কিন্তু সেগুলো আমরা কাউকে বলি না। কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, সেগুলো ব্যক্তির নিজস্ব। তার সমুদ্র অবগাহন না করলে, যদি সেই ব্যক্তিও নিজের সমুদ্র অবগাহন না করেন, তার তল পাওয়া যাবে না। আর এই গল্প শেষ হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ একটি বাক্যের, তার আগের প্যারাগ্রাফ। যতদিন যাচ্ছে আমরা, মনে রাখুন গল্প কত, পুরুষ না নারী কোথাও বলা নেই, আর উমা আমরা জানি এই নাম দেখে নারী। যতদিন যাচ্ছে আমরা আমাদের ঔরসে বেড়ে উঠছি, আমরা আমাদের পিতা হয়ে উঠছি। যতবার আমি পিতা শব্দটা বলবো তার নিচে একটা নজর টান থাকবে। আমরা আমাদের পিতা হয়ে উঠছি, আমাদের পিতা তাদের পিতা, তাদের পিতা তাদের পিতা হয়ে উঠছেন। একটি পিতা সমগ্রে পৃথিবী ভরে উঠছে। আপাতভাবে এই গল্পটা এই শেষের আগে অবধিও মনে হচ্ছিল নারী সমকামিতার অন্তত চলিত একটি গল্প। এই শেষে এসে এই গল্পটি সম্পূর্ণভাবে আজকের হয়ে উঠল। সমকাল নিয়ে লেখাই আসলে ভাবিকালের লেখা হয়। যা সমকাল নিয়ে লেখা হয় না, তা কোনোদিন ভাবিকালের লেখা হতে পারে না। শেক্সপিয়ার যখন লিখছেন ওই রাজতন্ত্রের কথা, যে রাজতন্ত্র তার দেখা, সেটাই আছে ক্লাসিক। কি হলো শেষটায়? আজকের কথা বলছিলাম, ওই প্রতিক্রিয়ার শক্তি গোটা পৃথিবী জুড়ে যারা দাপিয়ে বেড়াচ্ছে তাদের কথা বলছিলাম, যে পুরুষতান্ত্রিকতার কথা বলছিলাম। দেখুন, সেই চিরাচরিত পিতৃতন্ত্র, সেই মানসিকতা এখানে আমরা জানি, তবু আরো একটু বারবার করে বলা এই কথাগুলো, যে পিতৃতন্ত্র, পুরুষতান্ত্রিকতা পুরুষের একচেটিয়া নয়, নারীরও সমান অধিকার। অলকপর্ণার গল্প কখনো এই ভাবনা থেকে বিচ্যুত হয় না, ফলত সমস্যা হয় অনেকের। আমরা সেই সমস্যার দিকেও আঙুল তোলবার চেষ্টা করব, সমস্যার দিকে করবো, সমস্যাকারীর দিকে নয়। অলকপর্ণার গল্প তীব্র যৌনতায় ভরপুর। এবার এখানে আবার দুটো টিপ্পণী। গড় বাঙালি, আবার বলছি, কেউ যেচে নিজের গায়ে মাখবেন না। গড় বাঙালি কথা বলছি, আপনি গড় না অসাধারণ সেটা তো আপনার নিজস্ব ক্ষেত্র। গড় বাঙালি যৌনতা বলতে যা বোঝে সেই যৌনতা নয়। বিছানার কোনো উল্লেখ অলকপর্ণার গল্পে পারতপক্ষে নেই। কাহিনীর জন্য যেটুকু থাকবে সেটুকুই আছে। অধিকাংশ গল্পে, প্রায় অধিকাংশ গল্পে তাও নেই।
সেই গড় বাঙালির পরিচিত যৌনতার বাইরে যে বিস্তৃত ক্ষেত্র অনাবাদী পড়ে আছে, আবাদে যা সোনা ফলাতো সেভাবে ফলেনি, অন্তত বাংলা ছোট গল্পে। অলোকপর্ণা তাকে এগিয়ে নিয়ে চলেছেন আমার বিশ্বাস। তিনটি উদাহরণ তুই অলোকপর্ণার গল্প থেকে। যৌনতার প্রসঙ্গে এরকম আবহ সঙ্গীত ভাবে প্রতিপত্রে খালেকা বিশদে লেখে রহিম ও তার বিচিত্রধর্মী রতিক্রিয়ার ঘটনা। রহিমের শিশ্নের বর্ণনা লিখতে সে প্রতি চিঠিতে 500 শব্দ ব্যয় করে। 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত, এটি চিঠি শুরু হচ্ছে, মানে এই গল্পে আসলে এক নারী আর এক নারীকে চিঠি লিখছে। যে নারী চিঠি লিখছে সেই নারী বিবাহিত, বোঝাই গেছে খালেকা। সে চিঠি লিখছে যাকে, একটি চিঠি শুরু হচ্ছে এরকম: আমাদের এখানে বৃষ্টি হলে আকাশ থেকে হেলে সাপ ঝরে পড়ে। অদিতিকে আমি লুকোনো কচ্ছপ দেখাই। অদিতি আর আমরা দুজনে মিলে রাতের বেলা বেড়ালের ডাক ডাকি। বুঝবেন না, বিশ্বাস করুন, কারণ আপনার অনুশীলিত এবং পরিশীলিত যৌনতার ধারে কাছে সব আসে না। চামচে করে গিলিয়ে দিলে আসলে তা বমি হয়ে বেরিয়ে যায়। যে যার যা প্রাপ্য তাকে সেটুকুই দেওয়া উচিত। অতিরিক্ত দিলে, পেয়ে গেলে যে পায় সে তার মর্যাদা বোঝে না। আপনাকেই ঢুকতে হবে এর মধ্যে, এবং তার জন্য গল্পের ভিতর দিয়েই যেতে হবে। প্রত্যেকটা পরতকে পেঁয়াজের খোসার মতন ছাড়াতে হবে। আপনি তো খোসা শুদ্ধ পেঁয়াজ খান না। এবার এই যে যৌনতার 3টি উদাহরণ দিলাম, এগুলোর মধ্যে অদ্ভুত মেটাফরের প্রয়োগ আছে, 3টেতেই। সুকল্প চট্টোপাধ্যায় বলতে গিয়ে বলছিলেন যে অলোকপর্ণার মেটাফর অত্যন্ত জান্তব, অত্যন্ত শরীরী মানে আসলে আমাদের দৈনন্দিনকে। আবার এখানে শরীর বলতে অন্য কিছু বুঝতে হবে। অলোকপর্ণার এটাই মাস্টারি, অলোকপর্ণা যে মেটাফর ব্যবহার করে চলেন অক্লেশে, নির্দ্বিধায়, সেগুলো আসলে আমাদের দিনগত পাপক্ষয় থেকে রোজের যাপনের মধ্যে থাকে, আমার শরীরের মধ্যে থাকে। যিনি বুঝতে অপারগ তিনি তার শরীরকেই এখনো সেভাবে জানেন। এবার এই বলেছিলাম একটু এদিক ওদিক যদি চেষ্টা করবো যাওয়ার। অলোকপর্ণা কি ছোট গল্পে এই যে যৌনতার প্রয়োগ আকস্মিক, মানে অলোকপর্ণার আবির্ভাব, অলোকপর্ণার এত দিনের লেখালেখি, এটা কি হঠাৎ? মানে এর কি কোনো অলোকপর্ণার পূর্ব প্রক্রিয়ায় আমি যাচ্ছি না। লেখককে কেটে ছিঁড়ে দেখার আমার মতি নেই। যারা জীবনীমূলক চর্চা করেন তারা ভাবে, তো যাকে নিয়েই বেশি করা হয় তিনিই তো বলে গেছেন কবিকে পাবে না খুঁজে জীবন চরিত। তারপরেও করেন। যাই হোক, আমি আমার সাহিত্যের ইতিহাসের ধারায় দেখতে অবশ্যই গল্প, কবিতায় প্রচুর আছে। কবিতার তন্নিষ্ঠ পাঠকরা সেসব জানেন। গল্পে কি আছে? গল্পের এই ধারাবাহিকতা নেই। কয়েকটা উল্লেখ করছি, যারা পড়েছেন প্রায় সবাই। রতন ভট্টাচার্যের কৃষ্ণ কীর্তন, প্রিয়তোষ মুখোপাধ্যায় শ্রীকৃষ্ণের পট, জ্যোতিরিন্দ্র নন্দীর টিকটিকি, বাসুদেব দাশগুপ্তর বমন রহস্য, রিপুতাড়িত, মানিক চক্রবর্তীর চিনেবাদাম, সন্তোষ কুমার ঘোষের কানাকড়ি, সন্দীপন চট্টোপাধ্যায় বিজনের রক্ত মাংস, কৃতদাসী, এইরকম। কিন্তু খুবই বিক্ষিপ্ত। যেহেতু অলোকপর্ণার লেখা আমি ধারাবাহিক ভাবে পড়েছি, আপনারাও পড়ুন, দেখবেন এই ধারাবাহিকতার অভাব হবে না। মানে বাংলা সাহিত্যে বাংলা গল্পের যৌনতার প্রয়োগের ক্ষেত্রে কোনো অন্ধকারময় যুগ আসবে না। মানে অলোকপর্ণার গল্প, উপন্যাস, মানে পুরো লেখালেখির ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে ছোট
ছোট মানে বাংলা গল্প এখনো সেভাবে খুব সাবালক হয়েছে এরকম নয়, যৌনতার প্রয়োগের ক্ষেত্রে বলছি। এমনিতে যদি বিশ্ব সাহিত্যের বিভিন্ন রত্নখচিত জায়গায় বাংলা সাহিত্যের কোনো সংরূপকে বসানো যায়, সেটা একমাত্র গল্প। আমি এটা খুব ভেবে বলছি, একমাত্র গল্প। কিন্তু আমি বাংলা গল্পে যৌনতার প্রয়োগের ক্ষেত্রে বলছি, মনে করি আমি বাংলা গল্প যৌনতার প্রয়োগে এখনো তার বয়ঃসন্ধি দশায় আছেন। মনে হয় অলোক কুমার সেই অ্যাডোলেশন পিরিয়ড কাটানোর দায়িত্ব তুলে নিয়েছেন, জেনে অথবা না জেনে। এবার এই প্রবল যৌনতা আর এই প্রগাঢ় সংকেত, মেটাফর, এই অনুষঙ্গেই আমরা একটা আরেক জগতে যেতে চাইছি, যে জগৎ অলোক কুমার নির্মাণ করেন, এক জাদু বাস্তবের জগৎ। আবার একটা টিপ্পনী, গড় বাঙালি লেখক এবং পাঠক জাদু বাস্তবতা বলতে যা বোঝেন সাধারণত, আবার বলছি নিজের গায়ে মাখবেন না, তা আসলে জাদু বাস্তব নয়। পিসি সরকারের ইন্দ্রজালের মতন যদি কোনো ঘটনা গল্প উপন্যাসের মধ্যে আসে, সেটা একটা অন্যতর বাস্তব হতে পারে, জাদু বাস্তব নয়। যেখানে যেখানে যাই জাদু এবং গদ্য, তাই জাদু বাস্তব নয়। ম্যাজিক রিয়ালিটি আর ম্যাজিক্যাল রিয়ালিটির মধ্যে পার্থক্য আছে। মানে আমাদের প্রবণতা হচ্ছে জাদু এবং বাস্তব দুটোকে জুড়ে দেওয়া হয়েছে। শঙ্কর শব্দগুলোর এটাই সমস্যা। হাঁসও জুড়েছে, পাতালও জুড়েছে, হয়েছে হাসপাতাল। সেই রকম এর ফলটা যেটা হয়েছে, আমাদের এখানকার প্রচুর তাত্ত্বিক শুধু নয়, এই প্রবণতা ছড়াতে ছড়াতে আরো তলায় নেমেছে কিংবা উপরে উঠেছে। আমাদের বাংলায় মহাভারতীয় ব্যাসকুট থেকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুদ্ধর প্রত্যেককেই জাদু বাস্তবের মধ্যে ফেলে দেওয়া গেছে। জাদু বাস্তবতার প্রথমত জাদু বাস্তবতা বলে কিছু হয় না, কিন্তু যেহেতু আজকের দিনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মূলত আমরা জাদু বাস্তবতার দিকেই ধরেই কথা বলবো। জাদু বাস্তবতা বলে যে আসলে কিছু হয় না, এটা যিনি বলেছিলেন, বাঙালি আবার একটু বিদেশি নাম শুনলে একটু কিছু করে সালভাদর দালি বলেছে, আনন্দ পাবেন, মনে হবে যে এই ছেলেটা একটু পড়াশোনা করেছে। যার কথা জাদু বাস্তবতার ক্ষেত্রে প্রায় সবাই বলে থাকেন আর কি, বর্ণ পরিচয়ের মতন। গার্সিয়া মার্কেজ, তার নোবেল বক্তৃতা প্রচুরবার বাংলায় অনুবাদ হয়েছে, অনেকে করেছেন। ইংরেজি নেটে পাওয়া যায়, ইংরেজিটা দেখবেন উনি বারবার ইউরোপ যাকে ম্যাজিক রিয়ালিটি বলছে তাকে খণ্ডন করছেন। আচ্ছা ধরুন মাকন্দ যে গ্রাম, ধরার নেই, এটা বই লেখা আছে, মাকন্দ গ্রামে একটা সময় 3 মাস টানা বৃষ্টি চলেছে। ইউরোপে কোথাও হয় না। ইউরোপ বলেছে এটা ম্যাজিক, এটা ঠিক রিয়ালিটি নয়। আচ্ছা আমাকে ইউরোপ, লাতিন আমেরিকা কোথাও যেতে হবে না। আমার যে দেশ, আমাদের দেশ ভারত, আজকের ভারত, ধরুন কেউ জয়সালমীরে থাকে, তার কাছে কোনো একটি লেখা হতে পারে তার ভাষায় অথবা ইংরেজি ভাষায় অনুদিত হয়ে এলো, যার লেখা এলো সেই লেখক আসলে চেরাপুঞ্জি বলে একটি জায়গার বাসিন্দা, সেখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এবার যদি ওই জয়সালমীরের পাঠক তিনি বুঝতে না পারেন, বাস্তবতার সঙ্গে মেলাতে না পারেন, তাহলে তার কাছে এটা ম্যাজিক মনে হবে। আসলে তিনি তার দেশকে চেনেন না, দেশের ভূগোল জানেন না। এই অপারগতাকে, যা আমি বুঝছি না, যেখানে আমার ভাবনা পৌঁছতে পারছে না, যেখানে আমার ভাবনা মুখ, সেটাকে ইউরোপ যারা চিরকাল শোষণ করেছে, শোষিত হয়নি, তারা ম্যাজিক বলে দাঁড়িয়ে দিয়েছে। কিন্তু যেহেতু ওই বললাম, এটা না বলে আজকের তারিখে আমার উপায় নেই, কিন্তু বাজার তারা পরিচালনা করে, ফলত এটাই আজকে মান্য। এই ম্যাজিক রিয়ালিটির বাকি সব শর্ত, সব বৈশিষ্ট্য আমি ছেড়ে দিচ্ছি। অন্যতম প্রধান দুটো বৈশিষ্ট্যের কথা বলছি। এক, তীব্র যৌনতা।
2 ঔপনিবেশিক অবদমন। এই 2 বাদ দিয়ে আর যাই হোক ম্যাজিক রিয়ালিটি হয় না। এবার তারপরেও ধরুন 67 সালে লেখা 100 Years of Solitude, তারও 4 বছর আগে লেখা, যেখান থেকে এই রীতি পদ্ধতিটাকে মার্কেস ধরছেন, অটম অফ দ্য প্যাট্রিয়ার্চ, 64 যদি ধরি 63-64, নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কেস 1982 সালে। তারপর থেকে আজকে অবধি প্রায় 23 বছর। আজকের তারিখে যেহেতু প্রত্যক্ষ উপনিবেশ আর নেই পৃথিবীতে, এই পরোক্ষ উপনিবেশের কালে ঔপনিবেশিক অবদমনের ঔপনিবেশিক বিশেষণটা সরে গিয়ে শুধু অবদমনটাকেই ধরা হচ্ছে ম্যাজিক রিয়েলিটির অন্যতম উপাদান হিসেবে। কিরকম অবদমন? ওই প্রতিক্রিয়ার শক্তির কথা বলতে গিয়ে যে যে অবদমনের কথা উল্লেখ করেছিলেন, সেই সব অবদমন। আমাদের এই সময়ের পাঠকদের মনে পড়বে আমাদেরই আর এক বন্ধু লেখক সাদিক হোসেনের বিখ্যাত গল্প, আমার কাছে তো বিখ্যাত বটেই, আনন্দধারার কথা। আমি গল্পের আলোচনা, অলোকপর্ণাকে নিয়ে আলোচনা, অলোকপর্ণার বইটি নিয়ে আলোচনা, অলোকপর্ণার গল্পের ভিতরেই ঢুকছি না, তো সাদিকের গল্পের ভিতর কেনই বা ঢুকবো না। যার মনে হবে নিশ্চিত জোগাড় করে পড়ে নেবেন। সাদিকের আনন্দধারা গল্পটি ছিল রাষ্ট্রিক অবদমনের বিরুদ্ধে। তার ম্যাজিক রিয়েলিটি তার জাল বুনতে শুরু করেছিল রাষ্ট্রীয় এবং ধর্মীয় অবদমনের বিরুদ্ধে। অলোকপর্ণার গল্পের যে ম্যাজিক রিয়েলিটি তৈরি হয় তা গড়ে ওঠে যৌন অবদমনের বিরুদ্ধে অথবা যৌন অবদমনের বর্ণনা। দুটো উদাহরণ। ভিড়ের সংলাপ। হ্যাঁ, আমি ক্লাস 6, রবার্ট ব্রুস, দুঃখিত, কাঁদতে কাঁদতে ভিড় বলে আমাকে ধর্ষণ করেছিল মামাতো ভাই। ক্লাস 7-এ পড়ি তখন, সিলেবাসে ওয়ার্ডসওয়ার্থ, বীজগণিত। আমি ক্লাস 6, রবার্ট ব্রুস কাকার ছেলে। আমার 5, ধুতুরা ফুল, পাশের বাড়ির দাদু। আমার 4, স্কুলের টিচার। আমি 3, মাসি, নজর টান, মাসির নিচে। আমি 2, পিসো। আমি 1, বাবা। আমি 0 যখন আমাকে ধর্ষণ করা হয়েছিল। শূন্যের স্মরণ নেই, শূন্যের প্রাণও নেই। শূন্যের প্রাণ আছে, শূন্যেরও স্মরণ আছে। এবার ধন্দ লাগতে পারে, বুঝতে একটু খটকা লাগতে পারে। আমি আবার গার্সিয়া মার্কেসের ওই বিখ্যাত উপন্যাসের একটি কাহিনীকে যদি আমার বাংলার প্রেক্ষিতে, ভারতের প্রেক্ষিতে রেখে আমার মতন করে বলি, দেখুন বিষয়টা বুঝতে সুবিধা হয় কিনা। ধরে নিন দুজন বাঙালি, একটি ছেলে একটি মেয়ে। বাঙালি হিসেবে যতটা ফর্সা হতে পারে স্বাভাবিকভাবে, অন্য কোনো রোগ বা কিছু নয়, সেই ছেলেটি এবং মেয়েটি ততটাই ফর্সা। তারা প্রেম করেছে, বিয়ে করলো। বিয়ে করার পর থেকে দুই বাড়ির কথা, দুজনেই চায় তারা সন্তানের পিতা এবং মাতা হবে, কিন্তু তারা একটা সময় পর থেকে সন্তান গ্রহণে ভয় পাচ্ছে। কেন? কারণ তারা মনে করছে তাদের যে সন্তান আগামীতে পৃথিবীতে আসবে সেটি কাঠকয়লার টুকরো হবে। বাংলা ভাষায় লেখা একটি গল্প যদি এরকম হয়, তার মানে কি আপনার মনে হবে এটা অবাস্তব? মনে হতেই পারে, মনে হওয়ার উপর কারোর হাত নেই। সমস্যাটা হচ্ছে যদি মনে হয় তাহলে পাশাপাশি এইটুকু আপনি জেনে নেবেন নিজের সম্পর্কে, আপনার ইতিহাস বোধ শূন্য। তার কারণ ব্রিটিশ ঔপনিবেশিক প্রভুরা দীর্ঘদিন আমাদের নেটিভ নিগার বলে সম্বোধন করত। ঠিক সেরকম মাকন্দ গ্রামে সন্তান গ্রহণে অসম্মত। তারা মনে করছে
আগামী দিনে তাদের যে সন্তান জন্মাবে সেই সন্তান শুয়োরের লেজ নিয়ে জন্মাবে। মানুষের সন্তানের তো শুয়োরের লেজ হয় না। কিন্তু স্পেনীয় প্রভুরা সোয়াইন বলে ডাকতো হয়তো, বা হয়তো তার কারণ আমি তো লাতিন আমেরিকার মানুষ নই। ইউরোপ এটা বুঝবে না, তার কারণ তারা শোষণটাই করেছে, তারা কোনোদিন শোষিত হয়নি। দ্বিতীয় উদাহরণ, তারা প্রত্যেকে সঙ্গমকালে, এই তারা হচ্ছে আসলে প্রচুর মেয়েদের কথা বলা হচ্ছে, বহু বচনে তারা প্রত্যেকে সঙ্গমকালে কেট উইন্সলেটের গলায় চিৎকার করে উঠত। তারা প্রত্যেকে তাদের প্রেমিক অথবা বরকে বিছানায় জ্যাক নামে ডাকত। তারা প্রত্যেকে আশা করত উদ্দাম সঙ্গম শেষে তাদের যৌন সঙ্গীরা একদিন বরফ শীতল জলের তলায় বহু স্মৃতির ওপারে ডুবে যাবে। প্রত্যাশা এবং প্রাপ্তি, যাদের মধ্যে অধিকাংশ সময় বহু যোজনের ফারাক থাকে, এখানে এসে মিলে যায়। আমাদের মনে পড়ে আবার গার্সিয়া মার্কেস, মাকোন্দো গ্রাম, 100 Years of Solitude, কর্নেল অরেলিয়ানো বুয়েন্দিয়া এবং রেমেদিওস মস্কোথ যেভাবে একাধিক ক্রমে 17 জন অরেলিয়ানোর পিতা এবং মাতা হয়ে উঠেছিল। আমাদের বাংলায় পীযূষ ভট্টাচার্য যখন তালপাতার ঠাকুমা লেখেন, যে গ্রিক পুরুষের ছবি বাড়িতে এসেছিল, সেই ছবি দেখে সেই দুপুর বেলা যখন সেই বাড়ির বউয়েরা, স্ত্রীলোকেরা তাদের স্বামীর সঙ্গে সঙ্গম করেছিল, যথাসময়ে তারা যখন গর্ভবতী হয় এবং তাদের সন্তান জন্ম নেয়, দেখা যায় প্রত্যেকটি সন্তানই আসলে ছেলে, এবং এই প্রত্যেকটি ছেলের মুখ কালে কালে ওই গ্রিক পুরুষের মতন হচ্ছে। এবার কেউ কেউ বলতে পারেন যে এটা কি আমরা দেখিনি, তাহলে কি ম্যাজিক রিয়েলিটি নেই? মানে ধরুন গোকুলে কৃষ্ণকে প্রায় সব গোপিনীরাই ভালোবাসে, প্রায় না সব গোপিনীরাই ভালোবাসে, এবার এইরকম একটা ক্যারিশমা, তাহলে কৃষ্ণ যে অতগুলো কৃষ্ণ হয়ে গেল না। কারণ আবারও বলছে এখানে কোনো অবদমন নেই, এখানে এই আকাঙ্ক্ষার মধ্যে অবদমন আছে যে বাঙালি নারী আজকের তারিখেও, যৌনতা ক্ষেত্রে তো বটেই, বাকি ক্ষেত্রেও তাকে যেভাবে অবদমিত করে রাখা হয়, সেখানে এই যে গল্পের চরিত্ররা, মেয়েরা, তারা ডিভিডি বা তখন সিডি, তারা দিনের পর দিন টাইটানিকের ওই কেটে যাওয়া অংশগুলোই দেখতো। ফলে তাদের আকাঙ্ক্ষা এটা হয়ে পড়াটা অত্যন্ত বাস্তব, এবং তাদের ওই দমিয়ে রাখার জায়গা থেকে আরো বেশি প্রবল বাস্তব। অলকনন্দার বহু গল্প, প্রায় সব গল্পের মূল কাণ্ড, শাখা, আরো যা 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 হতে পারে, তাতে প্রান্তিক যৌনতার নারীরা অবস্থান করে, পুরুষরাও করেন। অথচ আফসোস, আমি বলছিলাম 7টা বা 8টা, অলকনন্দা নিজেই মনে করতে পারলো না, এত উদাসীন। বেরিয়ে গেছে। তারপরেও আবারও বলছি, যেচে গায়ে মাখবেন না। এই তথাখ্যাত নারীবাদীদের সেরকম কোনো আলোচনা শুনি না, হওয়াটা উচিত ছিল, কিন্তু আমার চোখে অন্তত পড়েনি। সেটা আমার দৃশ্যমানতার সংক্ষেপ রূপ হতে পারে, সেটা এই হযরতের কাছে পাহাড় পৌঁছবে না, পাহাড়ের কাছে হযরত, সেটা মতন হতে পারে। কিন্তু অলকনন্দা যত পড়েছি আমি, পড়তে পড়তে আমার এটাই মনে হচ্ছে এমনটাই হওয়ার ছিল। তখন আজকের পৃথিবী 2025 সালে গোটা পৃথিবীর নারীবাদ যে চতুর্থ তরঙ্গের মধ্য দিয়ে চলেছে, সেখানে কারণে এবং অকারণে পুরুষ বিদ্বেষ বড় নয়, অনেক বেশি প্রবল লিঙ্গ সাম্যের প্রশ্ন। সেখানে আলাদা করে জোর দেওয়া হচ্ছে সমানুভবের উপর, অনুভূতির উপর।
মানে আমার দুর্ভাগ্য, ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এমন একটি ঘটনার সম্মুখীন একদা হয়েছিলাম। প্রাসঙ্গিক হতে পারে কথাটা, কিন্তু এটা মনে হলো বলছি। ওই প্রিয় সামাজিক মাধ্যমে যেমন না প্রিয় 10টি উপন্যাস, প্রিয় 20টি উপন্যাস, সেই তালিকায় একজন মহিলা লেখক, এই জাতীয় কম্পার্টমেন্টাল গুলো খুব সমস্যার বিষয়। সাহিত্য তো কোটারি ব্যবস্থা নয়, যাই হোক, সাহিত্য কোনো শিল্পই নয়, বলে রামকিঙ্কর বেজকে কোথায় রাখতাম, যে কেন কোনো মহিলা লেখকের লেখা নেই, কি করে রাখবো বলুন তো। মানে ধরুন 1936 সালে একটি উপন্যাস আমার ভাষায় বেরিয়েছিল, যে উপন্যাস আসলে একজন পুরুষের লেখা। তিনি ওই উপন্যাসের একটি নারী চরিত্রের মুখে এরকম সংলাপ রেখেছিলেন, মেয়ে মানুষ এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না। মেয়ে মানুষ সম্পর্কে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবেলা। অলকপর্ণা পড়তে আমার এটাই মনে হচ্ছিল যে মানে অলকপর্ণার একটা অদ্ভুত মজা আছে লেখা। বইয়ের ক্ষেত্রে সেটা সম্ভব না পাঠকের কাছে। পত্রিকায় যদি লিটল ম্যাগাজিনে গল্পের পর গল্প আছে, লেখকদের নামগুলো সব জায়গা থেকে মুছে দেয়, অলকপর্ণা লেখা পড়বেন, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। ওটা কোনো নারীর লেখা, কোনো পুরুষের লেখা আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু আপনি যেটা বুঝবেন, অবধারিত বুঝবেন, ওটা আসলে একজন লেখকের লেখা। এবার তাহলে অলকপর্ণা নিয়ে বুঝলেন, এটা হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, স্বাভাবিক ছিল, কাম্য ছিল না। কারণ এই তথাখ্যাত নারীবাদীরা অলকপর্ণার কাছে একটি মূর্তিমান উপদ্রব, মানে বইয়ের বাইরের এক উন্মাদের পাঠ্যক্রম, এদের সিলেবাসের বাইরে। মাখনের ভিতর যে ছুরি চালিয়ে দেওয়ার মতো নরম, আবার কখনো ভিড়ের মধ্যে শরীরে খুর চালিয়ে দেওয়ার মতো নিষ্ঠুর। বুঝবেন না, রক্ত বেরিয়ে যাবে, সেলাই হয় না। শেষে আজকের এই সন্ধ্যে আমার অংশটুকুর শেষে আমি যে কথাটা বলবো, শুরুও করেছিলাম অন্যের কথা দ্বারা, কারণ আমার ভাষা সাহিত্য এতটাই সমৃদ্ধ, যা বলবো আমি কারোর কথা বলবো। শুরু করেছিলাম দেবেশ রায়, আমি একটু পিছিয়ে গিয়ে একজনের লেখকের কথা দিয়ে শেষ করব। আজ থেকে 90 বছর আগে আমার ভাষার একজন লেখক, কিঞ্চিত কবি, বেশিটাই কথা সাহিত্যিক, তার একটি উপন্যাস বেরিয়েছিল আজ থেকে 90 বছর আগে। সেই উপন্যাসের ওই ভূমিকার মতন দেখায় এরকম একটি অংশে সেই লেখক একটি আত্মকবুলতি রেখেছিলেন। আমি সেই আত্মকবুলতিটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। মানে আমার মনে হয় অলকপর্ণার গল্পের, উপন্যাসের, অলকপর্ণার আখ্যানে প্রবেশের ক্ষেত্রে এটা একটি ভিসা হতে পারে, সারপত্র। পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানা খাপ ছাড়া, অস্বাভাবিক, তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, রূপক কাহিনী। কাহিনী কিন্তু, হ্যাঁ, কাহিনী নয় এরকম নয়, এটি গল্পও নয়, উপন্যাসও নয়, রূপক কাহিনী। রূপকের এই একটা নূতন রূপ। একটু চিন্তা করলেই বোঝা যাবে, বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতকগুলি অনুভূতি যা দাঁড়ায়, সেইগুলিকেই মানুষের রূপ দেওয়া হয়েছে। চরিত্রগুলিকেও মানুষ নয়, মানুষের প্রজেকশন, মানুষের এক এক টুকরো মানসিক অংশ। আমার মনে হয় না আলাদা করে উপন্যাসটির নাম বা লেখকের নাম বলার প্রয়োজনীয়তা আছে, আপনারা সবাই পড়েছেন। প্রতিটি বিস্ফোরণে লেখা থাকে ধ্বংস আর সৃষ্টির আখ্যান। হিরোশিমা নাগাসাকির তাণ্ডব লীলা থেকে মাথা তুলেছিল গডজিলা, যা বিভৎস হলেও সত্য, কাঙ্ক্ষিত না হলেও সত্য। সর্বনাশের গায়ে লেগে থাকা সময় নাশের আর্তনাদ প্রতিধ্বনি তোলে অলকপর্ণার গল্পে। কখনো ঘা খুঁচিয়ে দগদগে করে দেয়, কখনো বা মার্জিনে থাকা মানুষগুলোর যূথবদ্ধ গর্জন শোনায়। কোথাও আখ্যান আপাত পেলব, কোথাও আকস্মিক আঘাত।
কোথাও বা গেরিলা যুদ্ধ কুশলী। এই গেরিলা কৌশল, এই ক্যামোফ্ল্যাজ সবই আসলে প্রতিপক্ষের ভ্রম উৎপাদন করত, তাকে ধোঁকা দিত। পুঁজিবাদী অর্থব্যবস্থায় যেখানে মানুষের বেঁচে থাকাটাই অ্যাবসার্ড, সেখানে বাজার চলতি গালগল্পের বিরুদ্ধে এই রকম লেখা আসলে তুনে সঞ্চিত অগ্নিবাণ। কুরুক্ষেত্রে তা ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পেরেছিল কিনা যুদ্ধ শেষের অনাগত শান্তি পর্ব তার বিচার করবে। ধন্যবাদ। সমুদ্র নিয়ে অনির্বাণ বসুর বিশ্লেষণ সত্যি আজকে সন্ধ্যাটাকে আরো অনেক বেশি প্রাসঙ্গিক করে তুললো, এবং অলোকপর্ণার কে যারা পড়েছেন, যারা পড়বেন ভবিষ্যতে, আমার মনে হয় অনির্বাণের এই বিশ্লেষণ যদি তারা শোনেন, যদি তারা তার সঙ্গে পরিচিত হন, তাদের অলোকপর্ণার কথা সাহিত্যের যে বিস্তারটা, যে প্রসারটা, এবং এই যে বিখ্যাত কথা যে বিশ্ব সাথে, সেই বিশ্ব সাথের সঙ্গে যোগটা হবে। আসলে অনির্বাণ যে তথাকথিত কোট আনকোট নারীবাদীদের যে চর্চাকে, মানে যে ধারাটার কথা বললেন, সেই সঙ্গে আমি আরেকটা ধারা কথা বলে আমি অলোকপর্ণার কাছে যাব। অলোকপর্ণার কয়েকটা প্যারাগ্রাফ আমাদের ওর এই বইটা থেকে পড়ে শোনানোর জন্য তাকে আমরা অনুরোধ করব। সেইটা আরেকটা দিক যেটা আমি নিজে খুব টের পেয়েছি। আসলে আমি তো অলোকপর্ণার প্রকাশক হিসেবে বেশ কিছুদিন কাজ করছি, বলা যায় অলোকপর্ণা আমাকে একটা চাকরি দিয়েছে নিজের প্রকাশক হওয়ার জন্য। তো আজকাল থেকে রণবিশ্বাস প্রকাশ করেছিলাম, তারপর পরবর্তীকালে সবকটি বই আমার হাত দিয়েই কোনো না কোনোভাবে প্রকাশিত হয়েছে। তো মান্দাস থেকে, হ্যাঁ, তো মান্দাস থেকে প্রকাশিত হয়েছে। এবং আমার যেটা আরেকটা জিনিস আমাদের অভিজ্ঞতার ভিতরে এসছে, আমার শুধু না, মান্দাসের পরিচালক মণ্ডলীর সকলেরই অভিজ্ঞতার ভিতরে এসেছে, সেটা হচ্ছে, সেটা না বলে আজকে পারছি না, বলতে খারাপ লাগছে, আমি এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলি না, কখনোই বলি না, প্রকাশ্যে বলি না। সেটা আরেকটা দিক, সেটা হচ্ছে পুরস্কারের রাজনীতি। পুরস্কার পেতে হবে বা পাওয়াতে হবে এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই যে অলোকপর্ণাকে গিলতে অসুবিধা হবে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে বইগুলো অত্যন্ত উঁচু মানের সাহিত্য পুরস্কৃত হয়, কিন্তু অলোকপর্ণার যে লেখা, সেটাকে কোনোভাবেই ওই তথাকথিত নারীবাদী বলুন, বা যারা এখন যারা পুরস্কারের হোতা আছে বলুন, কারুরই না খাপে খাপ পঞ্চুর বাপ হয় না। তো সেই কারণেই বোধহয় এইটা কোথাও গিয়ে একবারে আমি সব খবর পাই, তো আমরা সব খবর পাই, আমাদের কাছে বই চাওয়া হয়, ওদের বয়সের যে, আমাদের দেশের যে রাষ্ট্রীয় সেরা পুরস্কার, ওদের বয়সের জন্য বাধা আছে, সেখানে 3 বছর ধরে ওর বই নমিনেশন পাচ্ছে, আমরা 2 বছর ধরে নমিনেশন পাচ্ছে, আমরা পাঠাচ্ছি সে বই, আমরা শুনছি, তারপর জানতেও পাচ্ছি যে কেন কাচি হয়ে গেল। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে। অলোকপর্ণার লেখার যেমন একটা প্রসেস আছে, একটা গিলে ফেলা আছে, তো তার উল্টো দিকে আরেকজন, মানে আরেকটা ক্ষমতার যে আধার, তার যে কাচি করা, তারও কিছু নির্দিষ্ট কারণ আছে, এবং সেই কারণটাও অলোকপর্ণার এই লেখার ভিতরেই আছে। এমন নয় যে অলোকপর্ণাকে কেউ ব্যক্তিগতভাবে পছন্দ করে না, ও তো আমার জল এনে দেয় না, এরকমটা না। বিষয়টা হচ্ছে লেখার উপাদানের ভিতরেই আছে। ওটাকে হজম করা খুব কঠিন। আসলে অলোকপর্ণার গল্প পড়ার জন্য একটা জৈবনিক প্রস্তুতি লাগে, যেটা অনির্বাণ একটু আগে বললো যে নিজের শরীরকে চেনেন না, নিজের রাষ্ট্রকে চেনেন না, যাই হোক সেটা তো অন্য কথা। একটা জৈবনিক প্রস্তুতি ভিতর দিয়ে যদি যাওয়া যায়, তাহলে অলোকপর্ণার গল্প আপনাদের ভিতরে বলা যেতে পারে অসি গর্জনের একটা, কি বলবো, একটা নাদ সৃষ্টি করবে কোথাও গিয়ে দাঁড়িয়ে। যাই হোক, আর বিশ্লেষণে যাব না, আমি সরাসরি এবারে অলোকপর্ণা কিছু অংশ তার লেখা থেকে পড়ে শোনাবে, এই বইটি থেকে পড়ে শোনাবে, তারপরে আমরা স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আমি লেডিস হোস্টেলে চাঁদ গল্পটা থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। জোরে। সেখানে পাখিরা সকলে বোবা, এটুকু বলে চুপ হয়ে যেত কুমুদি।
রূপা ফেল ফেল করে চেয়ে থাকতো তার দিকে, বাকিটা শোনার আগ্রহে। ডানা ঝাপটানো বাদে আর কোনো সার তাদের নেই। তবে সকালে ঘুম ভাঙে কিভাবে? ভাঙে না, মানুষ সেখানে নিশাচর। সন্ধ্যা শ্রীগালের ডাক শুনে তারা একে একে জেগে ওঠে। রূপার গায়ে নাইটি গলিয়ে দিতে দিতে কুমুদি বলতো, হয়তো এ কারণেই সেখানে পাখিরা কথা কইতে জানে না, অথবা পাখিরা মুখ, তাই মানুষ নিশাচর। কে যে কখন কিসের কারণ হয়ে দাঁড়ায় কেই বা বলতে পারে। কুমুদি উঠে বাথরুমে চলে যেত। লেডিস হোস্টেলের ঘরে শুয়ে রূপা বাথরুম থেকে আগত আলোয় দেখত কুমুদির ডানার ছায়া মেঝেতে হামা দিচ্ছে। কুমুদি ডানা ধুয়ে ফেলছে ধীরে ধীরে, মুছে ফেলছে রূপার লালা নিজের শরীর থেকে ঘষে ঘষে। রূপা ফ্যানের হাওয়ায় কল্পনা করার চেষ্টা করতো দত্তপাড়া। কুমুদির কথায় কথায় দত্তপাড়ার গন্ধে ভরে আছে ঘর। শিয়ালদা দক্ষিণ হতে দিনের 3টি ট্রেনের একটিতে চেপে সে একদিন সেখানে গিয়ে পড়বে, কে যেন কবে এ কথা রূপাকে জানিয়েছিল। যেখানে সে যায়নি এতদবধি রূপা সেই দত্তপাড়ার গন্ধ বুক ভরে টেনে নিত লেডিস হোস্টেলের ঘরের বাতাস হতে। এ গন্ধ কুমুদিরও। বালিশে মুখ চেপে প্রাণপণ শ্বাস নিত রূপা। অস্থির লাগতো, মনে হতো দুহাতে চেপে ধরে বালিশটাই ছিঁড়ে ফেলে। রূপা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলে বিছানায় ফিরে এসে কুমুদি বুকে টেনে নিত রূপাকে। কুমুদির চুল একটানে খুলে দিলে ভিতরে লুকিয়ে থাকা গোলাপি চুলগুলি উঁকি দিত। দত্তপাড়ার মানুষদের বয়স বাড়লে চুল গোলাপি হয়ে যায়। রূপা একটা একটা করে গোলাপি চুল বেছে দিতে দিতে বলতো, দত্তপাড়ার গল্প বলো। গল্প তো না, সব সত্যি। কুমুদি দাঁত বের করে হাসে। সুপুরির ছোপ ফেলা সেই দাঁতের ফাঁক দিয়ে রূপার নিজের 4টে আঙুল তার মুখে ঢুকিয়ে দেয়। আমরা আজকের অনুষ্ঠানে অলোকপর্ণার পাঠ শুনলাম, তার আগে অনির্বাণ বসুর নিজস্ব সমুদ্র নিয়ে বিশ্লেষণ শুনলাম। নিজস্ব সমুদ্র বইটি অলোকপর্ণার যে পাঠকবৃত্ত, সেই পাঠকবৃত্তকে আরও সম্প্রসারিত করবে বলে আমার ধারণা, এবং সেটা করছেও। আপনারা যারা এই অনুষ্ঠান শুনে আগ্রহী হবেন, তারা যদি চেষ্টা করেন এই বইটি সংগ্রহ করতে এবং অলোকপর্ণার অন্যান্য বইগুলিও সংগ্রহ করতে, তাহলে আমি কথা দিতে পারি, যারা অলোকপর্ণাকে পড়েননি, যারা অলোকপর্ণার লেখাকে জানেন না, তারা একটা ভিন্ন জগতের ভিতর প্রবেশ করবেন। সেই জগৎ আপনাকে বিচিত্র দর্শনের জন্ম দেবে, বিচিত্র পাঠ দর্শনের জন্ম দেবে, এক অন্য পাঠ প্রতিক্রিয়ার জগতে আপনাকে আবিষ্ট করবে, আপনাকে কথা বলাতে বাধ্য করবে বা কথা বলতে আপনাকে বাধ্য করবে। এই গল্পগুলির সঙ্গে নিজের কথোপকথনের যে অভিজ্ঞতা, তা আপনি তার ভিতর দিয়ে গেলে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। কারণ একটা ভালো বই তো তাই করে, মানুষকে পাল্টে দেয়। তো অলোকপর্ণা নিজস্ব সমুদ্র মানুষকে পাল্টে দেবে, পাঠককে পাল্টে দেবে, এই আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।